শিকারই গতকাল শিকার হয়ে গিয়েছে। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই যদি আপনারা দেখে থাকেন গতকাল, আপনাদের এরকমটাই মনে হবে। কারণ প্রথম ম্যাচে প্রথম ওডিআইতে বাংলাদেশের যে বিধ্বংসী পারফরমেন্স ছিল, সেখানে মনে হচ্ছিল যে বাংলাদেশ এই সিরিজে শিকার, কারণ পাকিস্তান শিকার হতে এসেছে জাস্ট। কিন্তু মাত্র একদিন পরেই দ্বিতীয় ওয়ানডেতে গতকাল বাংলাদেশ যে শিকারী ছিল প্রথম ওডিআইতে, সে গতকাল শিকার হয়ে গিয়েছে। এবং গতকাল ভেরি ইন্টারেস্টিংলি পাকিস্তান শিকারের রূপে ফেরত এসেছে। কি বিধ্বংসী ভাবে বাংলাদেশ জিতেছিল প্রথম ওডিআই, এটা আমরা দেখেছিলাম। তখন মনে হচ্ছিল যে না, ক্লিন সুইপ বা বাংলাভাষী হয়তো বা পাকিস্তান 11 বছর পর বাইলেটারাল ওডিআই বা ওডিআই সিরিজ খেলতে এসে বাংলাদেশে হবে। বাট এখন সেটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে আমরা সিরিজ জিততে পারবো। তো 2027 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার করার জন্য যেসব ইকুয়েশন আমাদের উতরাতে হবে, সেটা উতরাতে পারবো তো। কারণ গতকাল বাংলাদেশের পারফরমেন্স ছিল হতশ্রী। ব্যাটিং বোলিং না ফিল্ডিং হতশ্রী ছিল, সেটা আপনাদের বলার অপেক্ষা রাখেন। আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাটিং হচ্ছে ক্লাব লেভেলের ব্যাটিং। আমাদের যারা ব্যাটসম্যানরা রয়েছে, এদের টেকনিক নাই, টেম্পারমেন্ট নাই, কিচ্ছু নেই। জাস্ট আমি বুঝি না আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে যেটা, যে ধরনের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে এরা 50 করে 100 করে, আউটই হয় না এক একজন। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে শিখবে লর্ড হয়ে যায় ভাই, সব লর্ড একসাথে। গতকাল আপনার পাকিস্তান যখন 275 রানের টার্গেট দেয় বাংলাদেশকে, তখনই মনে হচ্ছিল যে এই ম্যাচ হয়তো বা বাংলাদেশ আর জিততে পারবে না। কারণ কি দেখুন, আমরা ওই ছোট টার্গেট পেয়ে প্রথম ওডিআইতে 114 রানের খুব সাবলীল ব্যাটিং করেছি, 4-6, মানে 6-এর পর 6। কিন্তু ওই যে বেশি রানের টার্গেট দিলে আমরা মানে ঘাবড়িয়ে যাই। আমরা 20-22 আপনার 27-26 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেললে কি হবে, আমরা এখনো সেই টেম্পারমেন্ট আয়ত্ত করতে পারি যে চেস, বেশি রান চেস কিভাবে করতে হয়। একটু ভারতের কাছ থেকে শিখতে হবে। আমরা তো সময় আপনার বিভিন্ন পার্টি করি, বিভিন্ন শো করি, আমাদের দেশের প্লেয়াররা বিভিন্ন র্যাম্পে হাঁটে, কেউ অ্যাডে শুট করে। খেলা দেখার টাইম কোথায়, প্র্যাকটিস করার টাইম কোথায়? এই টাইমটা তো নাই। ঠিক আছে। আর আপনার এরপর বাংলাদেশ প্রথমে যখন যে চেজিং এর জন্য মাঠে নামলো ইফতারের পর, তখন 15 রানে 3 উইকেট আমাদের শেষ হয়েছে। আমাদের প্রতিনিয়ত চিত্র টপ অর্ডার আমরা, আপনি বাংলাদেশের টপ অর্ডার 50 রানের পার্টনারশিপ কয়বার করে বছরে? বলেন কয়বার করে ভাই? 15 রানে 3 উইকেট পড়ে গেল, আর কি ম্যাচ বাকি থাকে? এরপর আপনার 6 ওভার 3 বলে এর সময় বাংলাদেশের ইনিংসের বৃষ্টি নামলো, তখন বাংলাদেশের স্কোর সম্ভবত 27। এখন অনেকক্ষণই খেলা বৃষ্টির জন্য বন্ধ ছিল। বাট এরপর বাংলাদেশের রিভার্স যে টার্গেট ডিএলএস মেথড অনুযায়ী, সেটা দাঁড়ায় হচ্ছে 243। 18 ওভার কেটে গিয়েছে, কিন্তু রান কমেছে মাত্র 32। তখনই বাংলাদেশের রিকোয়ার্ড রান রেট আপনার 8.5-এর উপর চলে যায়। তখন আমরা বুঝে গেছি আমাদের দম কতটুকু। ঠিক আছে। তো সত্যি কথা বলতে বাংলাদেশের ব্যাটিং যতদিন না ভালো হবে, ততদিন আমাদের উন্নতি করা সম্ভব না ভাই। বর্তমান ওডিআইতে 275 রান, এটা তো কোনো কিছু না, এটা তো কম রানই। বাট ওই যে বাংলাদেশ তো অভ্যস্ত। আপনি যখন ধারাবাহিক হবেন না পারফরমেন্স, তখন তো আপনাকে সবাই ছোট দল হিসেবেই দেখবে। আপনি যখন হুট করে এরকম একটা বিধ্বংসী পারফরমেন্স দেবেন, যেটা প্রথম ওডিআইতে দিয়েছেন, তখন তো আপনার সাবেকেরা বা আপনার যারা নেটিজেনরা রয়েছে, তারা বলবে কি যে না, এটা তো ফ্লুক, এটা আপনার 10 ম্যাচে একটা হয়ে থাকে বা 20 ম্যাচে একটা বাংলাদেশ করে থাকে। তো এইভাবে হয় না। 26-27 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, 275 রান বর্তমান যুগের প্রেক্ষাপটে আপনারা করতে পারেন না, ভেঙে যান। 128 রানের ম্যাচ হারতে হয় আমাদের, এটা লজ্জাকর ব্যাপার রে ভাই, লজ্জাকর ব্যাপার। 32 ওভারের ম্যাচ নেমে আসছে, সেখানেও আমরা 6 না 7 ওভার খেলতে পারিনি, মানে এর আগে আমরা অল আউট হয়ে গেছি। আর আমাদের যে টপ অর্ডার, সাইফ হাসানের পারফরমেন্স এশিয়া কাপে, আর এশিয়া কাপে ছিল 3টা ম্যাচে, আপনার আফগানিস্তানের সিরিজ একটা ম্যাচে সে পারফর্ম করেছে, এছাড়া তার পারফরমেন্স কোথায় বলেন? এশিয়া কাপে আপনার সে ভালো খেলেছে বলে তাকে নিয়ে এত মাতামাতি হলো, নতুন সুপারস্টার পেয়ে গেছে, আমাদের সাইফ আছে, আমাকে ইটার আছে। ভাই সাইফকে এশিয়া কাপের আগে আমরা দেখেছি। ঠিক আছে, সেও কিন্তু আপনার ওই সৌম্য সরকারের মতো তাকে ওস্তাদ, বা সিঙ্গেল ডিজিট রান মারাতে ওস্তাদ। ঠিক আছে, সাইফকে নিয়ে বেশি আশা করেন না। আর এত সুযোগও দেন না, কোনো স্পটই কারোর জন্য মানে পার্মানেন্ট করেন না। ঠিক আছে, আর এদের ক্যারিয়ার ধ্বংস করেন না। এছাড়া আরেকজন আছে যে তানজিদ তামিম, অবশ্যই ভালো প্লেয়ার, বর্তমানে বাংলাদেশের স্কোরের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার তিনি। তবে আরো একটা সমস্যা আছে, সে আপনার 10 ম্যাচের মধ্যে 3-4টা ম্যাচে এরকম ডাব্বা খায়। ঠিক আছে। তো আপনার ধারাবাহিক হতে হবে ভাই। আপনি 114 রানের টার্গেট পেলে তখন সাবলীল ব্যাটিং করবেন, আর 275 রানের টার্গেট যখন হবে 50 ওভারের মধ্যে, তখন আপনি একদম প্যাকেট হয়ে যাবেন, এটা তো ঠিক না। আর শান্ত, নাজমুল হাসান শান্ত সমস্যা আছে। ও অনেকবার শান্তকে দেখেছি ডাক খেতে। সৌম্য সরকারের রেকর্ড মনে হয় শান্ত সারাতে পারবে। ঠিক আছে, ডাক মারে, শুধু ডাক মারে না ভাই। মানে টপারটা যদি এরকম হয়, তাহলে সেই দেশ কিভাবে রান চেস করবে? মেহেদী মিরাজ
ব্যাটিংই ভুলে গিয়েছে মেহেদী মিরাজ। প্রথম মেহেদী মিরাজ কত সুন্দর ব্যাটিং করতো, তখন আমরা বলতাম যে মেহেদী মিরাজকে আপনার টপ অর্ডারে কেন আনে না কেন, বা এত লেটে কেন ব্যাটিং আসে মেহেদী মিরাজ। আর এখন মানুষ বলে ভাই মেহেদী মিরাজ ব্যাটের নাম এসে তাসকিনই ভালো ছিল। কোন লেভেলে চলে গিয়েছে মানে বুঝতে পারছেন সবকিছু। আর সালমান আলী আগের সাথে মেহেদী মিরাজের যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ওই যে রান আউটের বিষয়টি, সেটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি যদি পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটা অন্যায়, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে সেটা ঠিক হয়েছে। যদি স্পোর্টসম্যানশিপের কথা বলেন, ভাই স্পোর্টসম্যানশিপ এক্সিট করে না, ঠিক আছে, ক্রিকেটে করে না, কোনো খেলাই করে না। যে দেশ শিকার হয় তারা তখন স্পোর্টসম্যানশিপের উদাহরণ টানে, আর যে দেশ আপনার মনে এটা করে থাকে এরকম কাজ, তারা তখন আর সেটা বলে স্পোর্টসম্যানশিপ আবার কি। ঠিক আছে, কিন্তু এখানে আমি একটা কথা বলবো যে যেহেতু সালমান আলী আগা ক্রিকেটের বাইরে ছিল, তখন সম্ভবত তার ব্রেন ফিল্ড হয়েছে, সে বুঝতে পারে না যে সে তো ক্রিকেটের বাইরে, তার এটা করার দরকার ছিল না। বাট এট দ্য সেম টাইম সে হয়তো বা ভেবেছে যে আপনার এটাই ভেবেছে, সে কিন্তু মেহেদী মিরাজকে বল দিতে যাচ্ছিল হাত দিয়ে। সো সে হয়তো বা আপনার বলটা তার যেহেতু পাশ সামনে ছিল, মিরাজকে দিতে গিয়েছিল, এজন্যই তার তৎক্ষণিক আপনার ব্রেনটা কাজ করেনি। তবে আপনি যদি লস দেখেন ক্রিকেটের, তাহলে এটা কিন্তু আউট। আর মেহেদী মিরাজ এখানে একটা কাণ্ড ঘটেছে, সে বলতেছে যে তার খেলার মধ্যে মনোযোগ ছিল, সে ভেবেছে যে সালমান আলী, সে যদি ফিল্ডিং মিস করে তাহলে সালমান আলী আগা তো ঠিকই আপনার রান নিত। হ্যাঁ, পয়েন্ট আছে। বাট আপনাকে তো ভাই বল দিচ্ছিল সালমান আলী আগা, ঠিক আছে, আপনি 109 রানের পার্টনারশিপ রিজন আর সালমান আলী আগা করেছে বলে আপনি যে তাকে এভাবে আউট করবেন, এটা কিন্তু সৌন্দর্য দেখায় না। টু বি অনেস্ট বলতে গেলে এটা সৌন্দর্য দেখে না। আজকে এই একই কাজ যদি আমাদের দেশের কোনো ব্যাটসম্যানের সাথে পাকিস্তানের কেউ করতো, আমরা কি ছেড়ে দিতাম? ছেড়ে দিতাম না কিন্তু, ঠিক আছে। এছাড়া আপনি ইন্ডিয়া যদি কেউ করতো, তখন তো আর বলার অপেক্ষা রাখে না, কি হয়ে যেত সোশ্যাল মিডিয়াতে। সো জাস্ট যারা ভিকটিম হয় তারা হচ্ছে আপনার স্পোর্টসম্যানশিপের কথা বলে, আর যারা আপনার মানে এই অন্যায়টা করে তারা আর স্পোর্টসম্যানশিপের কথা বলে না। এখানে আমি এই ব্যাপারটা ক্লোজ করলাম। আর এখন আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ এই সিরিজ জিততে পারবে, টু বি অনেস্ট। বাট যেহেতু দুইটাই আনপ্রেডিক্টেবল টিম, কিছুই বলা যাচ্ছে না। ঠিক আছে, তবে বাংলাদেশের ব্যাটিং খুবই নাজুক, খুবই নাজুক, খুবই নাজুক। এই টপ অর্ডার দিয়ে ভাই খেলা হয় না। ঠিক আছে, এই টপ অর্ডারে খেলা চলে না। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই গতকাল বাংলাদেশ যখন চেটিনে এসেছে অনেক বাতাস ছিল মাঠে, আপনার পেদারদের জন্য, পাকিস্তানের পেদারদের জন্য আদর্শ হয়ে গিয়েছিল পরিস্থিতি, কন্ডিশনটা। হ্যাঁ ঠিক আছে, বাট আপনাদের কোভিড করতে হবে, মানতে হবে। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা পাড়ার ক্রিকেটার, ঠিক আছে। আপনি 1 লাখ টাকার বেশি ম্যাচ ফি পাচ্ছেন প্রতিদিন, এই যে ডাব্বা মূল্যে 1 লাখ টাকার বেশি ম্যাচ ফি পান, ঠিক আছে। তো আপনাকে এগুলো শিখতে হবে ভাই, নাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে।